আজকেই ওর ঘাড় মোটকাবো। শহরের কোলাহল থেকে দূরে চন্দ্রপুর গ্রামের প্রকৃতির মাঝে দাঁড়িয়ে ছিল এক শীতল নিস্তব্ধ বিকেল। পাখিরা উড়ে যাচ্ছিল ঘরে ফেরার প্রস্তুতিতে, আর মাঠের ধারে ছেলেরা ক্রিকেট খেলছিল। এমন সময় দেখা গেল একটি ছেলেকে, যে কিনা হেঁটে বাড়ি ফিরছিল। ছিপছিপে গরনের এক তরুণ, মুখে ক্লান্তির রেখা। তার নাম অনিক। অনিক মামা বাড়িতে এসেছে শহর থেকে। বহুদিন পর এই শান্ত গ্রামের পরিবেশ তাকে একটু বিস্মিত করলো। এত নীরবতা, এত ছায়া সে আগে কখনো দেখেনি। মামি অনেককে দেখে অনেক খুশি হলেন। মামা বাজারে ছিলেন তখনও। মামি জিজ্ঞেস করলেন, তোমাকে দেখতে অনেক ক্লান্ত লাগছে। অনেক বলল, হ্যাঁ, রাস্তাটা অনেক ধুলোয় ভরা। মামি থমকে গেলেন। তার মুখ কালো হয়ে গেল, গলা কেঁপে উঠল। মামি বললেন, তুই কালো পথ দিয়ে এলি? অনেক বলল, হ্যাঁ, গুগল ম্যাপে শর্টকাট দেখাচ্ছিল, তাই ওই পথ দিয়ে এসেছি। মামি বললেন, তুই জানিস না ওই রাস্তা দিয়ে সন্ধ্যায় কেউ হাঁটে না? গ্রামের মানুষ বলে ওই রাস্তা দিয়ে একা সন্ধ্যার পরে গেলেই পিছনে অনেক ধরনের আওয়াজ হয়, ঝড়ের মতো বাতাস বইতে থাকে, পিছন হতে ডাকে। ভুল কর্মে কেউ যদি একবার পিছনে তাকায়, তাহলেই ঘটে ভয়ঙ্কর সব কাহিনী। শুনেছি ওখানে নাকি একটি পেতনি থাকে, ওখান হতে কেউ ফিরতে পারে না। অনেক বলল, আচ্ছা মামি, আমি তো দিব্যি ঠিকঠাক ফিরে আসলাম, আমি ভূতে বিশ্বাস করি না। মামি কিছু না বলে চুপ করে গেলেন, শুধু পিছনে ফিরে দরজাটা একটু ভালো করে বন্ধ রাত করে সাড়ে দিলেন। আটটা। গ্রামের রাত মানেই গভীর নীরবতা। মামা বাজার হতে ফিরেছেন। সবাই খেতে বসেছি। অনেক খেতে খেতে বলল, মামা, কাল আমি একটু আশেপাশে ঘুরতে যাব ভাবছি। বাসবনটা কোথায় যেন? মামা থেমে গেলেন। মামি তার দিকে তাকালেন। জামিল আমার মামাতো ভাই। ও ফিসফিস করে বলে উঠলো, ওটা কিন্তু ভাইয়া কালো পথের পাশে, তুমি ওদিক দিয়ে যেও না ভাইয়া। অনেক বলল, তোমরা গ্রামের লোক, সবাই ভীতু, ভূতে ভয় পাও। কথাটা বলে অনেক হেসে উঠলো, কিন্তু আর কেউ হাসলো না। পরের দিন অনেক বিকেল বেলা ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে অনেকের হঠাৎ মনে হলো, তার না আজকে কালো পথের পাশে বাঁশবনে ঘুরতে যাওয়ার কথা ছিল। যেই কথা সেই কাজ। তখনই রওনা দিল বাঁশবনের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে অনেকের অনেক দেরি হয়ে গেল। চারিদিকে তখন অন্ধকার, ভয়ঙ্কর এক পরিবেশ। অনেক কিছুই দেখতে না পেয়ে বাড়ি ফেরার জন্য সিদ্ধান্ত নিল। অনেক হাঁটতে থাকলো। তখনই রাস্তার পাশে থাকা একটি গাছের ডালে ছিল বাঁশবনের সেই ভয়ঙ্কর জিন। জিন বলল, অনেক দিন পর মানুষের দেখা পেলাম, আজকেই ওর ঘাড় মোটকাবো। এই বলে জিনটি হাসতে থাকে। এরপর জিনটি অনেকের পিছু নিল। অনেক খেয়াল করলো তার পিছনে কোনো কিছুর উপস্থিতি। চারপাশে অনেক ধরনের আওয়াজ আসতে থাকে, এক ভৌতিক পরিবেশ। অনেক প্রচন্ড ভয় পেতে থাকে। হঠাৎ পেছনতে একটি শব্দ, অনিক, অনিক, কোথায় যাচ্ছিস? খুবই পরিচিত একটি কণ্ঠ। অনেক পেছনে তাকায়, তখনই ঘটে বিপত্তি। জিনটি অনেকের মধ্যে অদৃশ্য এক শক্তিতে ঢুকে পড়ে। পরদিন সকালে অনেক ঘুম থেকে উঠলো, কিন্তু সে যেন একটু অন্যরকম, চুপচাপ, চোখে মুখে মৃতের মতো স্থিরতা। সে খাবারের টেবিলে বসলো, কিন্তু কিছু না বলেই খেতে লাগলো। মামি জিজ্ঞেস করলেন, ঘুম কেমন হলো? অনেক মাথা নাড়লো, কিন্তু কিছুই বলল না। হঠাৎ তার চোখ মামির দিকে গেল। চোখ দুটি ভয়ানক, যেন অনুভূতিহীন গর্ত। জামিল বলল, ভাইয়া, তুই কাল বাঁশবনের দিকে গেছিলি? অনেক বলল, না মানে, আমার এখন সেরকম কিছু মনে নেই। সেই দিন সন্ধ্যায় জামিল দেখতে পেল অনেক বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে, কিন্তু সে একা ছিল। তার কথা ছিল ফিসফিসে। রাত তখন গভীর, বাইরে কুয়াশা, দূরের বাঁশবনে শুশু শব্দ, যেন কেউ নিঃশ্বাস ফেলছে কুয়াশার ভেতর। জামিল ঘরের জানালা দিয়ে দেখলো অনেক ধীরে ধীরে উঠান পার হয়ে যাচ্ছে, নিঃশব্দ পায়ে। জামিল চুপি চুপি অনুসরণ করলো। অনেক বাড়ি পার হয়ে হাঁটতে থাকলো। গন্তব্য সেই কালো পথ। জামিলের বুক ধড়ফড় করছে। সে দেখলো অনেক বাঁশবনের কাছে গিয়ে থেমে দাঁড়ালো। তারপর কুয়াশার মাঝে সে হঠাৎ নিচের গলা দিয়ে অদ্ভুত স্বরে কি যেন বলতে শুরু করলো। বলল, আমি ফিরে এসেছি, এই দেহ এখন আমার। তারপর সে আয়নার মতো কিছু একটা বের করলো কালো ব্যাগ থেকে। সেখানে নিজের মুখ দেখতে থাকলো এবং নিজের চোখের উপর হাত বুলিয়ে ঠান্ডা স্বরে বলল, এই মুখটা ভালো লেগেছে, হা 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 হা, এবার চিরকাল থাকবো এই শরীর আমার বশে। আমি কাউকে বাঁচতে দেব না, সবাইকে মেরে ফেলবো।
জামিল সেই রাতেই মামা মামিকে সব জানায়, কিন্তু তারা বিশ্বাস করতে পারেন না। তবে সেই রাতের পরে জিনিসগুলো আরো খারাপ হতে থাকে। অনেকের ব্যবহারে অদ্ভুত পরিবর্তন আসে। সে এখন সারাদিন পড়ে পড়ে ঘুমায়, রাতে জেগে থাকে। গৃহস্থলীর কাছ থেকে সে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নেয়। বারান্দায় বসে কাঠের পুতুলের মতো চুপচাপ বসে থাকে। একদিন মামি খাবার দিতে গেলে তাকে পিছন হতে ডাকে। অনেক হঠাৎ চমকে উঠে তার দিকে, এমন ভাবে তাকায় যেন সে অচেনা কেউ। তার চোখ লালচে আর মুখে গভীর ক্লান্তি। আমি একটু বাইরে যাব বলে অনেক উঠে যায় সেখান থেকে। একদিন জামিল তার কক্ষে ঢুকে দেখতে পায় অনেকের ডায়েরি। সেখানে শেষ পাতায় একটি ভয়ানক আঁকা এক সাদা চোখের আবছা পুরুষ, যার মুখের নিচে লেখা, এই দেহ আমার, এই ঘর আমার, আমি চলে যাব এখান থেকে। এই অবস্থা দেখে জামিল এর সমাধান খুঁজতে বের হয়। জামিল গ্রামের বৃদ্ধদের সঙ্গে কথা বলে জানতে পারে, পুরোনো আমলে এমন এক রূপবিদিনী আত্মা এখানে জেগে উঠেছিল, যাকে তাড়াতে এক সাধক এসেছিল এখানে। সেই সাধকের শিষ্যতান্ত্রিক রামপদ এখনো বেঁচে আছেন দূর এক পাহাড়ি গ্রামে। একথা শুনে জামিল ও মামা রওনা দেয় তান্ত্রিকের খুঁজে। কয়েক ঘন্টার পথ পেরিয়ে তারা পৌঁছায় রামপদের কুঁড়ে ঘরে। বৃদ্ধ তান্ত্রিক চোখ বন্ধ করে শুধু বলে, সে ফিরে এসেছে ভয়ঙ্কর রূপে, দেরি করিস না, ওকে থামানো এখনো সম্ভব। রামপদ তান্ত্রিক তাবিজ, মন্ত্রপাঠের দ্রব্য এবং এক পাত্রে পবিত্র পানি দেয় এবং বলে, এই পানি ওর গায়ে ছিটিয়ে দে, তাহলে ও ভয় পাবে এবং দুর্বল হবে। আমি রাতে যাব তোদের বাড়িতে, পুজো শুরু করতে হবে। তার আগে আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। ফিরে এসেই তান্ত্রিক রাতে পুজো শুরু করলো। সেই রাতেই অনেক চিৎকার করে ওঠে, এই ঘরটা আমার, তান্ত্রিককে চলে যেতে বলো, এবং অদ্ভুত ভাষায় কথা বলতে থাকে। সবাই ভয় পেয়ে গেল। তান্ত্রিককে দেখে তার চোখে এখন ভয়, কিন্তু সে আবার হাসে। তুমি দেরি করেছ, আমি তো এখন ওর শরীরে রক্তে মিশে গেছি, অনেক বলল। তান্ত্রিক তার সামনে আয়না ধরতেই সে ছটফট শুরু করলো। তার মুখে হঠাৎ করে ফাটল ধরে, যেন ভিতর থেকে কেউ বাইরে বেরিয়ে আসতে যাচ্ছে। একসময় জিনটি চিৎকার করে বলল, আমি ফিরে যাব, কিন্তু ওকে নিয়ে যাব আমার সাথে। কেউ ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তান্ত্রিক এবার মন্ত্র পড়তে থাকে। ঘরের চারপাশে আগুনের রেখা আঁকা হয়। ভূত ধোয়ার মতো ফ্যাকাশে হয়ে গিয়ে চিৎকার করে বলে, আমি আবার আসবো, আমি চলে যাচ্ছি, আমি তোদের কাউকে ছাড়বো না, আমি ওকে আমার রাজ্যে নিয়ে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তারপরে নিঃশব্দে জিনটি মিলিয়ে যায়। এরপর অনেক মাটিতে পড়ে থাকে, নিস্তেজ দেহ, কাঁপতে কাঁপতে উঠে বসে। আমি কোথায় ছিলাম, আমি কিছুই মনে করতে পারছি না, অনেক। 3 মাস পর গ্রামে শান্তি ফিরেছে, কিন্তু বাঁশবনের পাশে সে আয়নাটি কে যেন ফেলে গেছে। কুয়াশার মাঝে কোনো এক ছায়া এসে সেটাতে তাকিয়ে বলে, এই মুখটাও খারাপ নয়।